আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন, আমি একটু প্যারাফ্রেজ করি জিনিসটাকে, যে র্যাব, ডিজিএফআই, এনএসআই এরা প্যানিকড অবস্থায় আছে, পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন 30,000 সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে 30,000 যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না, আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি, এরকম কিছু বলেছেন। আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না, সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। কথাটা তো সত্যই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ফেজে আছি এবং এই এক্সট্রাঅর্ডিনারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে। এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই, কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না, এবং এই কাজটা করছেন তারা, এবং এটা একটা লিমিট আছে, একটা জায়গায় গিয়ে থামতে হবে। আমি সেটা বলি যে আমাদেরকে নর্মালসিতে ফেরত আসতে হবে। আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড, পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই, সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল অ্যান্ড অর্ডার অবস্থা খুবই বাজে। তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে কি যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে, এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মালসিতে ফেরত যেতে হবে। এবং সেই কারণ থেকে ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন, এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে, এবং ল অ্যান্ড অর্ডার অবস্থা ভালো না, সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ, এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয়, পুলিশ ডিপ্লিটেড ফোর্স, এটাকে আপনার মানুষ লোকবল বাড়াতে হবে, নর্মালসিতে ফেরত যেতে হবে, এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট। এবং এটাই একজন অ্যাডাল্ট হিসেবে, একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন, যেটা আমার কাছে তাই মনে হচ্ছে। ফাহাম, এখানে দুইটা প্রশ্ন। এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো, যে আপনি কি এটা বলতে পারবেন যে কেন যেই কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয়? এক, আর এইটা আগে একটু জি। ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। মানে বাংলাদেশের সরকার, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইনড ফর পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে এই দেশ গভর্ন করা সম্ভব না। কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এবল গভর্নমেন্ট ছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার। 2007-8 সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি, এখন তো কোনো সরকারই ছিল না, 5ই আগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল। অ্যান্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি, একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড। কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেড, আচ্ছা সরকার বলছে ভুল বললাম, এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয়। এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে চান, তাদের কাছে ক্যারেট নাই, স্টিকও নাই। স্টিক 5ই আগস্টে ছিল, সেটার ব্যবহার করেননি। এখন এই যে ক্যারেট, সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন, এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে, সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট গভর্নমেন্ট। ওকে, মানে ওই ক্যারেক্টারিস্টিকের এইটার প্রসঙ্গে আসবো। আমি একটু দ্বিতীয় প্রসঙ্গটা একটু বলে আসি, কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে, সেই জন্য এই ক্যারেক্টারিস্টিকের ওইটা আসলে কাজও করতেছে না? এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন, সেনাবাহিনী যে 6 মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে রয়েছে, সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না? সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না, বা প্রপারলি কাজ করতে পারে না, কারণ এখানে 2-3টা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে, বা কি করছে? মানে আই ডোন্ট থিংক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয়, এটা একটা ভেরি শর্ট স্প্যান, ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায়। আই ডোন্ট থিঙ্ক যে আপনি এত লম্বা সময় ধরে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই, আপনি তো এটা দেওয়া হচ্ছে। মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি, যদি কোনোটা লেগে যায়। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া একটা দেশের জন্য, দিস ইজ মানে এটা কোনো লাস্টিং সলিউশন না।
আপনার কাছে আসি যে ফাহাম, আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই পড়ে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতায়? না, ইটস নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। এখন আমি যখন একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই 15 বছর যে স্টিম রোলার গেছে এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার, ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল, এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাব, এটার তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে, দুই একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট। আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম, যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হইতেছে। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, কারণ এটা আমিও এটা বলতে চাই না, কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না, সেজন্য আমি এটা বলতেছি না। আমি এইটার মধ্যে একটু বুঝতে চাই যে মানে স্যার যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে? না না, আমার কাছে মনে হচ্ছে, দেখেন একটা কথা আপনাকে বলি, যেই দল কখনোই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, এই দুইজনের স্ট্র্যাটেজি, এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না। যেমন আপনি যদি সিপিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি, যে এরকম আপনারা যদি একটা, আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না, তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালায় যেতে হবে, আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে, এগুলো হচ্ছে রিয়ালিটি। আমাদের বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি, একটা মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না, আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ওয়ান পার্ট। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল, আমার মনে হয় না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমাদের আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। আমি একটু বাছাতে বলি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা এইটাই করতে চাই। একদিকে হচ্ছে যে আচ্ছা আপনি হয় নাইটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হচ্ছে কি যে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি, মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্পৃহা, সেটার কোনো তোয়াক্কাই করেনি। তো ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকবেন, যে ইন দ্য ফোরসিবল ফিউচার আপনি এটা পারবেন। ওকে, সুতরাং সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক,
এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে। আচ্ছা, আমি এখন 2-3টা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু। কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি 2-1টা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য, চীনকে অখুশি করার জন্য। ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024-এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লিজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি, হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশী। কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। তো আচ্ছা, কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময়, মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে, বিএনপির লোকজনরে সবসময় আমি এটা বলছি যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়, এটাকে একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায়। তাইলে এটা সত্যি, মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা? আচ্ছা, পাঠাতে হতো কিনা এটা আমি জানি না, কিন্তু পাঠানো হয়েছে। আচ্ছা, মানে তাহলে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং, সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে? না, আমি আগেও বলেছি যে লাইভ টিভিতে একটা বাজে শব্দ করে বলে ফেলেছি, তো যাই হোক, আপনার অনুমতি নেই বলছি, ফ্রম র ইট ওয়াজ এ ক্লাস্টার ফাক, as simple as that. তাদের ইন্টেলিজেন্স 100% ফেল করেছে। এটার কারণ হচ্ছে গিয়ে they took it very easily, they took it, মানে আমরা কিন্তু, আমি একা না, আর আমরা অনেকে ভারতীয় পত্র পত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে। আমি নিজে লিখেছি, অনেক লিখেছে, এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে, এবং এখন থেকে না, বহু বছর ধরে, যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই। এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স, এটা কোনো, আমি মনে করি না খুব একটা এফিশিয়েন্ট। এটা